হ্যালো, আমি মধুসূদন। আমার ডেমো ক্লাসের জন্য আমি যে টপিকটি বেছে নিয়েছি সেটি হচ্ছে ওয়েভলেট ট্রান্সফর্ম। এই টপিকটি বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার আন্ডার গ্র্যাজুয়েট থিসিসের সাথে এটি রিলেভেন্স। শুরু করা যাক। ওয়েভলেট আমাদের কী কাজে লাগে? আমরা ওয়েভলেটগুলো আমাদের রিয়েল ওয়ার্ল্ড যেসব ডেটা সেটাকে রিপ্রেজেন্ট করতে আমরা ওয়েভলেট ট্রান্সফর্মকে ইউজ করে থাকি। তো আমাদের রিয়েল ওয়ার্ল্ড ডেটাতে আমরা দেখতে পাই বেশ স্লোলি চেঞ্জিং একটা ট্রেন্ড আছে, এবং মাঝে মাঝে আমরা বিভিন্ন ট্রানজিয়েন্ট দেখতে পাই যেগুলো আসলে বেসিক্যালি স্পাইক। এখন ইমেজের ক্ষেত্রে জিনিসটা উল্টা। ইমেজের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখতে পাই। যেমন এখানে আমরা দেখলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের যে সাবজেক্টের ওভারকোট কালারটা, সেখানে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ এসেছে। এই অ্যাব্রাপ্ট চেঞ্জগুলো আবার একটা ইমেজের খুব ইম্পর্ট্যান্ট প্যারামিটার হিসেবে কাজ করে, সুতরাং সেগুলো ডিটেক্ট করতে পারাটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের একটা জনপ্রিয় টুল আমাদের ইমেজ বা বিভিন্ন সিগন্যাল রিপ্রেজেন্টেশনের জন্য, কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মের যে সমস্যাটা হলো সেটা হচ্ছে আমাদের স্পাইক রিপ্রেজেন্টেশনের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম খুব ভালো একটা টুল না, এবং এটা হচ্ছে টাইম এবং স্পেসে লোকালাইজড ফাংশন না। এক্ষেত্রে ওয়েভলেট আমাদের বেশ ভালো একটা সুবিধা দেয়। ওয়েভলেটকে আমরা র্যাপিডলি ডিকেইং ওয়েভ হিসেবে চিন্তা করতে পারি, এবং ওয়েভলেটের আমাদের মিনটা হচ্ছে 0। যদি আমরা এই অক্ষ বরাবর একটা দাগ দিই তাহলে আমরা দেখতে পারবো উপরে এবং নিচের যে অ্যাম্প্লিটিউডগুলো সেগুলো যোগ করলে জিনিসটা 0 সামেশান দিবে, তার মানে আমাদের এখানে মিনটা হচ্ছে 0। আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখানে মেনশন করা যায়, সেটা হচ্ছে ওয়েভলেটটা হচ্ছে আমাদের টাইম ডোমেইনে লোকালাইজড, অবশ্যই সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনেও লোকালাইজড হবে। সুতরাং আমাদের ওয়েভলেট ট্রান্সফর্মটা আমাদের বিভিন্ন ডে টু ডে লাইফের সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে বেশ ভালো মতো ইউজ করা যাবে। ডিফারেন্ট টাইপ অফ ওয়েভলেট আমরা দেখতে পারি, কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন ওয়েভলেটটা ইউজ করা হবে সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ওয়েভলেট কনসেপ্টের মধ্যে আমরা স্কেলিং ইন্ট্রোডিউস করতে পারি। স্কেলিং বেসিক্যালি হচ্ছে কোনো একটা সিগন্যালকে আইদার স্ট্রেস করা অথবা কম্প্রেস করা। স্কেলিং ফ্যাক্টর হিসেবে আমরা দেখছি যে আমরা যত স্কেলিং ফ্যাক্টরটা বাড়াবো তত আসলে আমাদের জিনিসটা স্ট্রেস হয়। তো একটা স্ট্রেসড সিগন্যালের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কমে আসে। তো এখানে আমরা দেখছি যতই আমরা ফ্যাক্টরটা বাড়াচ্ছি আমাদের ফ্রিকোয়েন্সি কমতে আসে। সো এটা হচ্ছে একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। তো এখানে আমাদের যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি। তো এখানে সেন্টার ফ্রিকোয়েন্সি আর ইকুইভ্যালেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সম্পর্ক দেখানো হলো, যেটা এই সূত্রের মাধ্যমে দেখানো যায়। এখন আমাদের যে স্ট্রেসড সিগন্যাল বা কম্প্রেসড সিগন্যাল, এটা আমাদের মেইন সিগন্যালের বিভিন্ন পার্টকে রিপ্রেজেন্ট করতে পারে। যেমন আমাদের মেইন সিগন্যালের যে পার্টগুলো স্লোলি ভেরি করে সেগুলা স্ট্রেসড ওয়েভলেট দিয়ে খুব ভালো মতো শো করানো যায়, বা যেগুলা হয়তো অ্যাব্রাপ্ট চেঞ্জ আছে সেখানে আমরা কম্প্রেসড ওয়েভলেট দিয়ে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারি। এখানে যে আমাদের যে স্পাইকগুলো ছিল সেখানে দেখা যাচ্ছে যে ওয়েভলেট দিয়ে বা আমাদের কম্প্রেসড ওয়েভলেট দিয়ে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করা যায়। এখন এই যে স্কেলড ভার্সনগুলোকে শিফট করা দরকার আমাদের বিভিন্ন মেইন সিগন্যালের লেন্থ বরাবর, সেটার জন্য আমাদের শিফটিং অপারেশনও চালানো যায়, সেটা এই ফিগারের মাধ্যমে দেখানো হলো। আচ্ছা, এখন আমরা আসি ওয়েভলেট ট্রান্সফর্মের টাইপসে। ওয়েভলেট ট্রান্সফর্মকে মোটা দাগে দুইটা টাইপে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভলেট ট্রান্সফর্ম আর একটা হচ্ছে ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম। কন্টিনিউয়াস ওয়েভলেট ট্রান্সফর্মের মেইন ইউজের মধ্যে হচ্ছে টাইম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস, এবং যদি আমরা টাইম লোকালাইজড ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে ফিল্টার করতে চাই তাহলে আমাদের সিডব্লিউটি একটা ইম্পর্ট্যান্ট টুল। ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম আমাদের ইমেজ প্রসেসিংয়ে ইউজ করা হয়, বিভিন্ন সিগন্যাল বা ইমেজকে ডিনয়েজিং এবং কম্প্রেশন করার জন্য আমরা ডিডব্লিউটি ইউজ করে থাকি। তো এই আলোচনায় আমরা চলে আসি। কন্টিনিউয়াস ওয়েভলেট ট্রান্সফর্মের জন্য আমরা অ্যানালাইটিক ওয়েভলেটগুলো ইউজ করে থাকি, যেটার আসলে নেগেটিভ ফ্রিকোয়েন্সি কোনো কম্পোনেন্ট নেই, সুতরাং এই ইউজের জন্য এটা বেস্ট ফিট। এখন আমরা যদি কোনো সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতাম, আমরা আসলে আউটপুট হিসেবে কী পেতাম? বিভিন্ন কোএফিশিয়েন্ট, যেটা হচ্ছে আমাদের সাইন বা এগুলোর সাথে গুণ হয়ে যেত। কন্টিনিউয়াস ওয়েভলেট ট্রান্সফর্মের ক্ষেত্রেও ব্যাপারটা একইভাবে কাজ করে। সো আমাদের যে আউটপুট হিসেবে কোএফিশিয়েন্ট পাই সেটা আসলে
স্কেল এবং টাইমের ফাংশন হিসেবে পাই, অথবা স্কেল এবং ফ্রিকোয়েন্সির ফাংশন হিসেবে আমরা পেতে পারি। এখন আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে স্কেলিং ফ্যাক্টর সেটা যেমন 2 থেকে এটা হচ্ছে 4-এ আসলো। কন্টিনিউয়াস ওয়েভলেট ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা এখানে দেখে থাকি যে এখানে ইন্টারমিডিয়েট স্কেল ইন্ট্রোডিউস করা হয়, যেমন এখানে 11/10, এখানে আস্তে আস্তে বাড়তে থাকে 12/10, 13/10 এবং ফাইনালি এখানে যখন 19/10 আসে তার পরেরটা আসবে হচ্ছে 20/10, দ্যাট মিনস 2। সুতরাং এখানে স্কেল 2^1 এবং স্কেল 2^2, দ্যাট মিনস 2 এবং 4-এর মধ্যে বেশ অনেকগুলো ইন্টারমিডিয়েট স্কেল থাকে, যেটা আমাদের ফাইন স্কেল অ্যানালাইসিসের জন্য সুবিধা দেয়। এই প্যারামিটারটাকে আমরা বলি হচ্ছে নাম্বার অফ স্কেলস পার অক্টেভ। এই আউটপুট কোএফিশিয়েন্টগুলো বা স্কেল ভার্সনগুলো আমাদের ইন্টায়ার সিগন্যালের লেন্থ বরাবর পাঠানো হয় এবং কম্পেয়ার করে দেখা হয়, যেটা আমাদের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কাজে লাগে। এখন এখানে যদি আমরা সিগন্যালটাকে 1000টা স্যাম্পল নিই এবং হচ্ছে পার অক্টেভে যদি আমাদের 20টা স্কেল থাকে, তাহলে এখানে আমরা খেয়াল করতে পারবো আমাদের টোটাল আউটপুট কোএফিশিয়েন্ট আসবে 20,000, যেটা আসলে অনেক। ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্মে যে আমরা আসলে কম কোএফিশিয়েন্ট দিয়েই বিভিন্ন সিগন্যাল বা ইমেজকে রিপ্রেজেন্ট করতে পারি। এখানেও আমাদের স্কেলিং এবং ট্রান্সলেশন অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটাকে আমরা বেস 2 হিসেবে তারপরে স্কেলিং করে থাকি। এই স্কেলিংকে আমরা বলি হচ্ছে ডায়াডিক স্কেলিং এবং শিফটিং, যেটা আমাদের কোএফিশিয়েন্টের রিডান্ডেন্সিটা কমায়। আমরা খেয়াল করতে পারবো আমাদের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য কন্টিনিউয়াস ওয়েভলেট ট্রান্সফর্মকে ইন্টিগ্রেশনের মাধ্যমে মডেল করা হয়েছে এবং ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্মকে আমাদের সামেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এখানে আমরা যদি এই পার্টটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা অনেকটা কনভলিউশনকে ইন্ডিকেট করে, যে গুণ করা হচ্ছে এবং দেন প্রসিড করা হচ্ছে আস্তে আস্তে এভাবে। তো যদি আমরা ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্মকে ডিজিটাল ফিল্টারের মাধ্যমে প্রকাশ করতে চাই, সেটা অনেকটা এমন যে আমাদের মেইন সিগন্যালকে যথাক্রমে একটা লো পাস এবং হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাঠানো হবে এবং দেন স্কেলড ডাউন করা হলো। তো আমরা এখান থেকে দুইটা কোএফিশিয়েন্ট পাবো, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্ট আর একটা পাবো হচ্ছে ডিটেইল কোএফিশিয়েন্ট। লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে যেটা পাঠানো হলো সেই লো পাস ডিকম্পোজিশনের মাধ্যমে আমরা পেলাম অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্ট, এবং হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে যেটা পাঠানোর পরে আমরা যে ডিকম্পোজিশনটা পেলাম সেটা হচ্ছে ডিটেইল কোএফিশিয়েন্ট। এই জিনিসটা ওয়ান লেভেল অফ ট্রান্সফর্মের ক্ষেত্রে বলা যায়। যদি আমরা মাল্টিপল লেভেল অফ ট্রান্সফর্ম করি তাহলে হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্টটা নেক্সট স্টেজে পাঠানো হয়, যেটা আমরা খেয়াল করতে পারছি এখানে অ্যাপ্রক্সিমেশন যে কোএফিশিয়েন্টগুলো সেটা আবার সেম প্রসেসের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, দেন আবার সেকেন্ড স্টেজের অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্টটা আবার সেম স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা রিপিট হতে থাকে। এখন এই জিনিসটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডিডব্লিউটি। যদি আমরা 2 ডাইমেনশনাল ডিডব্লিউটি করি তাহলে 2 ডাইমেনশনাল ডিডব্লিউর ক্ষেত্রে আমাদের রো থাকবে এবং হচ্ছে কলাম থাকবে। সেক্ষেত্রে আমরা রোকে এবং কলামকে আবার একই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাব, যেটা আমরা ওয়ান ডাইমেনশনাল ডিডব্লিউটি এর ক্ষেত্রে করেছিলাম। সুতরাং এখানে আমরা দেখি যে 2 ডাইমেনশনালের ফলে আমাদের যে ফাইনাল আউটপুটগুলো থাকে তাতে হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে, ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে, ডায়াগোনাল কম্পোনেন্ট থাকে এবং অ্যাপ্রক্সিমেশন কম্পোনেন্টও থাকে। এই জিনিসটা আসলে যদি আমরা দেখি রো এবং কলাম দুইটাকে যদি যথাক্রমে আমরা লো এবং হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে আমরা হরাইজন্টাল কম্পোনেন্টটা পেলাম। আর যদি আমরা রোকে হাই এবং কলামকে লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে আমরা পাইছি ভার্টিক্যাল। দুটাকে যদি আমরা হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে আমরা একটা ডায়াগোনাল কম্পোনেন্টটা পাই। এখানে স্কেলিং ডাউনের ফ্যাক্টরটা আছে। এখন আমরা ইমেজের ক্ষেত্রে যদি এই ডিডব্লিউটিটা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্ট বা ভার্টিক্যাল বা হরাইজন্টাল বা ডায়াগোনাল যে ডিকম্পোজিশনগুলো সেগুলো কীভাবে কাজ করতে পারে। এই ইমেজের চেয়ে আমরা এই ইমেজের এই জিনিসটা আরও ভালো মতো খেয়াল করতে পারবো। যেমন অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্টের যদি আমরা হরাইজন্টাল জিনিসটা চিন্তা করতে পারি তাহলে এই যে এন বা ভি এর উপরের বা নিচের বারগুলোকে বেশ আমাদের
এক্সট্র্যাক্ট করতে পারে হরাইজন্টাল কম্পোনেন্টগুলো। বাট ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে বি বা আর এদের যে বারগুলো সেগুলো ভার্টিক্যালি খুব ভালো মতো এক্সট্র্যাক্ট করা যায়। ডায়াগোনালের ক্ষেত্রে আমরা হচ্ছে লোগোর এই সাইডটা বেশ ভালো মতো দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল কম্পোনেন্টে ইউজ করা মানে বেশ ভালো মতো এক্সট্র্যাক্ট করা গেছে। এখন আমাদের বিভিন্ন ধরনের ইমেজে এই জিনিসটা বিভিন্ন রকম থাকতে পারে, তো সেই হিসাবে আমাদের ফিচার এক্সট্রাকশনের জন্য এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা টুল হিসেবে চিন্তা করা যায়। ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম কীভাবে একটা ইমেজের উপর করা যায় সেটা একটা কোডও প্রোভাইড করা হলো। আমাদের 1D ডিডব্লিউটি যেমন 3টা স্টেজে করা গেছে, সেহেতু আমাদের 2D ডিডব্লিউটিও এরকম মাল্টিপল স্টেজে করা যায়। সেটার জন্য আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের একটা ইমেজ এটা একটা লেভেল ডিকম্পোজিশনের পরে এরকম আসে, 2 লেভেল ডিকম্পোজিশনের পরে এমন আসে এবং 3 লেভেল ডিকম্পোজিশনের পরে এমন আসে। সুতরাং আমাদের যে ওয়েভলেট ট্রান্সফর্ম এটার যে বেনিফিট সেটা ডিনয়েজিং এবং এফিশিয়েন্ট কম্প্রেশনের মাধ্যমে আমরা দেখি যে আমাদের হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে সে এলিমিনেট করতে পারে, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কম্পোনেন্ট ডিকম্পোজিংয়ের মাধ্যমে সে ফিচার এক্সট্রাক্টও করতে পারে, এবং আমরা দেখলাম যে আমাদের কম্পোনেন্টগুলো বেশ লোকালাইজড। Thank you, Bragg University, for considering my application. I hope I will get an interview call.